আর সম্প্রতি এই প্রস্তাবনার দুটো শব্দ নিয়ে বেশ জোরদার আলোচনা শুরু হয়েছে। ঠিক, ধর্মনিরপেক্ষ আর সমাজতান্ত্রিক এই শব্দ দুটো থাকা উচিত কি উচিত না, এটাই এখন বিতর্কের কেন্দ্রে। আর এর ফলে রাজনৈতিক আর আইনি জগতে বেশ একটা আলোড়ন তৈরি হয়েছে। একদম। আর এই আলোচনার সূত্রপাতটা করেছেন আরএসএস-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে। উনি মনে করিয়েছেন যে শব্দ দুটো মূল সংবিধানে ছিল না। ও তাই তো, এগুলো যোগ করা হয়েছিল ১৯৭৬ সালে ৪২তম সংশোধনীতে। হ্যাঁ, জরুরি অবস্থার সময়। আর ওন এই মন্তব্যের পরেই কিন্তু কংগ্রেস খুব জোরালো প্রতিক্রিয়া দিয়েছে। তাহলে চলুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। কেন এই বিতর্ক উঠছে, এর ইতিহাসটা কি, আইনি দিকগুলোই বা কি বলছে। আর সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্টের অবস্থানটা কি এই বিষয়ে, সেটাই আসল। ঠিক, আমাদের কাছে যে বিভিন্ন সূত্র থেকে তথ্য এসেছে সেগুলো বিশ্লেষণ করে একটা পরিষ্কার ছবি পাওয়ার চেষ্টা করি আজ। অবশ্যই। ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখব শব্দ দুটো যোগ করা হয়েছিল জরুরি অবস্থার সময়। আর সেই সময়টার আইনি বৈধতা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। কারণ তখন তো স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া একরকম ব্যাহত ছিল। ঠিক তাই, যদিও অন্য একটা মতো আছে। অনেকে বলেন জরুরি অবস্থার সময়ের সব আইন বাতিল করে দিলে সাংবিধানিক ধারাবাহিকতা একটা সমস্যা হতে পারে। সেটাও একটা দিক। আচ্ছা, এই যে প্রস্তাবনা বদলের কথা উঠছে, আইনত কি এটা সম্ভব? সংসদ কি চাইলেই প্রস্তাবনা বদলে দিতে পারে? দেখুন, সংবিধানের ৩৬৮ নম্বর ধারা অনুযায়ী সংসদের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা আছে। কিন্তু এখানেই একটা বড় কিন্তু আছে। কি সেটা? সুপ্রিম কোর্টের একটা খুব বিখ্যাত তত্ত্ব আছে, মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। কেশবানন্দ ভারতী মামলায় এটা স্থাপিত হয়। হ্যাঁ, শুনেছি। এর মানে হলো সংসদ সংবিধান সংশোধন করতে পারলেও এমন কোনো পরিবর্তন করতে পারবে না যা সংবিধানের একেবারে ভিত্তি বা মৌলিক চরিত্রটাকেই পাল্টে দেয়। ইন্টারেস্টিং। তার ক্ষমতা থাকলেও তার একটা সীমা আছে। তা এই ধর্মনিরপেক্ষতা আর সমাজতন্ত্র শব্দ দুটো কি সেই মৌলিক কাঠামোর অংশ? একদম। সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায়, যেমন ধরুন এসআর বোম্মাই মামলা ১৯৯৪, বারবার এটাই স্পষ্ট করেছে। ধর্মনিরপেক্ষতা আর সমাজতন্ত্র দুটোই সংবিধানের মৌলিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। তাহলে তো এগুলো বাদ দেওয়া বা দুর্বল করা সাংবিধানিকভাবে খুবই কঠিন হওয়ার কথা। হ্যাঁ, কঠিন তো বটেই, আদালতের ব্যাখ্যা অনুযায়ী। তাহলে একদিকে হোসাবালে বলছেন শব্দগুলো পরে যোগ করা, মূল সংবিধানে ছিল না। অন্যদিকে কংগ্রেস বলছে এটা সংবিধানের আত্মার উপর আঘাত। কিন্তু শেষ কথা তো বলবে আদালতই। ঠিক। আর আদালত কিন্তু সম্প্রতি সম্ভবত প্রাক্তন প্রধান বিচারপতি খান্নার বেঞ্চের একটি রায়ে, যেমনটা কিছু সূত্রে জানা যাচ্ছে, আবারও স্পষ্ট করেছে যে ধর্মনিরপেক্ষতা সংবিধানের এক মৌলিক বৈশিষ্ট্য। তাই আর আদালত আর কি বলেছে? আদালত একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে শব্দটা প্রস্তাবনায় যোগ হওয়ার আগেও সংবিধানের মূল স্পিরিটটা কিন্তু সব সময় ধর্মনিরপেক্ষ ছিল। সব ধর্মের প্রতি সমান আচরণ, কোনো বৈষম্য না করা। বাহ, এটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আর সমাজতান্ত্রিক শব্দটা নিয়ে কি বলছে? এখন তো অনেকেই বলেন বাজার অর্থনীতির যুগে এই শব্দটার ততটা প্রাসঙ্গিক নয়। এখানেও আদালতের ব্যাখ্যাটা খুব গভীর। আদালত বলছে ভারতীয় প্রেক্ষাপটে সমাজতন্ত্র কোনো বিশেষ অর্থনৈতিক মডেল নয়, বরং এটা রাষ্ট্রের একটা কল্যাণকামী চরিত্রকে বোঝায়। কল্যাণকামী চরিত্র হল সামাজিক আর অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। রাষ্ট্র এটা নিশ্চিত করবে যাতে সুযোগের সমতা থাকে, যাতে কোনো নাগরিক তার আর্থিক বা সামাজিক অবস্থার জন্য পিছিয়ে না পড়েন। এটা আসলে একটা প্রতিশ্রুতির মতো। বুঝেছি। তাহলে আদালত শব্দগুলোর আক্ষরিক অর্থের থেকে বেশি জোর দিচ্ছে এর ভেতরের আদর্শটার উপর। একদম। আদালত আরও বলেছে যে আমরা ভারতের জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই শব্দগুলো আর এর অর্থকে গ্রহণ করেছে। আর এটাও বলেছে যে এই শব্দগুলো থাকার জন্য সরকারের আইন বা নীতি তৈরিতে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, তার প্র্যাকটিক্যালি কোনো সমস্যা তৈরি করেনি শব্দগুলো? না, এমনকি ২০১৯ সালে যখন এগুলো বাদ দেওয়ার জন্য পিটিশন হয়েছিল,
মানে শব্দগুলো যুক্ত হওয়ার প্রায় ৪৪ বছর পর আদালত কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছিল। শুধু তাই নয়, আবেদনকারীদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছিল। তাহলে তো আইনি দিক থেকে ব্যাপারটা বেশ পরিষ্কার। সুপ্রিম কোর্টের অবস্থান খুবই দৃঢ়। হ্যাঁ, আইনি দিক থেকে দেখলে তাই মনে হয়। কিন্তু তারপরেও এই বিতর্কটা উঠছে কেন? বিশেষ করে ২০২৪-এর নির্বাচনের পরেও আবার নতুন করে। এর পেছনে কি কোনো রাজনৈতিক অঙ্ক আছে? দেখুন, রাজনৈতিক মাত্রা তো একটা থাকেই। দত্তাত্রেয় হোসাবালার মতো একজন নেতার কথার তো একটা রাজনৈতিক ওজন আছে, তাই না? উনি হয়তো সরাসরি বাদ দেওয়ার কথা বলেননি, কিন্তু বিতর্কের আহ্বান জানিয়েছেন এমন একটা সময় যখন সংবিধান নিয়ে নানা রকম কথাই চলছে। কংগ্রেস নেতা জয়রাম রামেশ যেমন কটাক্ষ করে বলেছেন, সুপ্রিম কোর্ট যেখানে ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছে, সেখানে এই বিতর্ক তুলে শুধু অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। সেটাই। এটা কি সত্যি একটা আইনি উদ্বেগ, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক কৌশল কাজ করছে? সেটা একটা বড় প্রশ্ন। তাহলে একদম শেষে এসে কি দাঁড়ালো? প্রস্তাবনা কি আদৌ পরিবর্তন করা সম্ভব? থিওরিটিক্যালি, মানে তত্ত্বগতভাবে ৩৬৮ ধারা অনুযায়ী সংসদ তো পরিবর্তন করতেই পারে, কিন্তু 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 বাস্তবে ওই যে বললাম মৌলিক কাঠামো তত্ত্ব, সেটার জন্য এটা প্রায় অসম্ভব। বিশেষ করে যদি পরিবর্তনটা ধর্মনিরপেক্ষতা বা সমাজতন্ত্রের মতো মৌলিক নীতিকে আঘাত করে। সেরকম কোনো সংশোধনী আনলে সেটা আদালতের টিকার সম্ভাবনা খুবই কম, বাতিল হয়ে যেতে পারে। তার মানে একদিকে রাজনৈতিক বিতর্ক চলছে, শব্দের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠছে, আর অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালত খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই শব্দগুলো সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, যা অলঙ্ঘনীয়। বেশ একটা টানাপোড়েন চলছে। ঠিক বলেছেন, একটা টানাপোড়েন। আর এটা শুধু দুটো শব্দ নিয়ে নয়, এটা আসলে সংবিধানের মূল যে আত্মা, মানে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের যে আদর্শ, সেটা নিয়েই প্রশ্ন। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো মনে আসতে পারে। শব্দগুলো প্রস্তাবনায় থাকবে কি থাকবে না, সেই বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা কি কখনো ভেবেছি কি? যে এই শব্দগুলো যে মহান আদর্শগুলোর কথা বলে, মানে সব নাগরিকের সমান মর্যাদা, সমান সুযোগ, সামাজিক ন্যায় বিচার, সেই আদর্শগুলোকে আমরা দেশ হিসাবে, সমাজ হিসাবে কতটা সত্যি করে তুলতে পেরেছি? সেই জায়গাটাতেই হয়তো আসল ফোকাসটা থাকা উচিত।